কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আমরা গতদিন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য একটা টাইপ দেখছিলাম এবং তার বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা দ্বিতীয় টাইপ নিয়ে আলোচনা করব এবং চলো, দ্বিতীয় টাইপে তুমি দেখতে পাচ্ছ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে ওগুলা, অর্থাৎ আমাদেরকে এখানে র্যান্ডম অনেকগুলো পয়েন্ট দিয়ে বলবে যে তুমি অনেকগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, দেন তার মধ্যে কি অনুপাত স্থাপন করো এবং সেখান থেকে বিভিন্ন কন্ডিশনাল যে প্রবলেমগুলো আছে ওগুলো আমরা সলভ করো। তো চলো, এখানে আমাদের যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের শুরুতে বলা আছে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এ বি এবং সি তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, পি আমাদের আরেকটা বিন্দু এবং পি বিন্দুর স্থানাঙ্ক আবার দেওয়া আছে এক্স কমা ওয়াই। আমাদেরকে বলছে দেখাও যে ত্রিভুজ পি এ বি এবং ত্রিভুজ এ বি সি এই দুটার রেশিও এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন ডিভাইডেড বাই 22। তা আমাদের কাজ কি, এখান থেকে দুইবার ত্রিভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করা। তো ফার্স্টে আমরা কি করব, প্রথম যে ক্ষেত্রটা এটা আমাদের ত্রিভুজ পি এ বি, খেয়াল করে দেখো পি এ বি। তা আমরা সবাই কি জানি বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল নেওয়ার সময় প্রথম যে বিন্দুটা এটাকে আমরা পি ডিনোট করছি। তাহলে পি মানে কত হবে, পি মানে তোমার এক্স ওয়াই। পি এ, এ মানে কত, এ মানে কিন্তু -1, এইটা কত 2। বি মানে কত, এখানে বি মানে তোমার 2 আর এটাকে দিলাম 3। এবং পরবর্তীতে কিন্তু পি বিন্দুটা আবার নিতে হবে, এটাকে আমরা বললাম এক্স আর এটা কত বলতো ওয়াই। তার মানে আমরা দেখো x1 y1 x2 y2 x3 y3 এবং আবার x1 y1 নিয়ে নিছি। হ্যাঁ, এবারে দেখো আমাদের যেটা কাজ হবে, আমরা তোমার কি বলতো প্রথমেই এই যে দেখো এদেরকে গুণ করে দিব, তারপরে এদেরকে গুণ করে দিব এবং এদেরকে গুণ করে দিব। তার মানে আমরা এখানে মোটামুটি কি পাবো, এটা প্লাস, এইটা প্লাস এবং এটা কত প্লাস পাবো। এবং যদি অপোজিট গুলাকে গুণ করে ফেলি তাহলে y দিয়ে প্রথমে এটাকে গুণ করব, রেজাল্ট নিব মাইনাস, 2 দিয়ে 2 কে গুণ করব, রেজাল্ট নিব মাইনাস, 3 দিয়ে x কে গুণ করব, রেজাল্ট নিব তোমার কি বলতো মাইনাস। তার মানে আমাদের এখানে মোটামুটি যে জিনিসগুলো দাঁড়াবে, এটা আমাদের কত, এটা তো আমাদের হাফ, তাই না? হাফ নেওয়ার পরে কি দেখতে পাচ্ছি আমরা এখানে x আর 2, তার মানে এটা কত আসবে, এটা 2x -1 3, তার মানে এটা আসবে আমাদের -3। 2 আর y, তার মানে এটা কত আসবে, এটা তোমার কত প্লাস 2y। এই পর্যন্ত নিয়ে নিলাম। ওকে, এবার যদি আমরা অপোজিট গুলো চিন্তা করি, মানে y আর -1, তাহলে এটা হিসাব অনুযায়ী এমনিতেই আসে মাইনাস, আর করতে বলছে মাইনাস, তাহলে কত হবে বলো তো প্লাস। 2 আর 2 মিলে হয়ে যাচ্ছে আমাদের 4, কিন্তু আমাদের সামনে নিতে বলছে মাইনাস দিয়ে গুণ, মাইনাস দিয়ে গুণ করে ফেললাম। 3 আর x মানে কত 3x, তাহলে 3x নিলাম, বাট আমাদের নিতে বলছে মাইনাস, তার মানে সূত্র অনুযায়ী নিয়ে নিলাম। তো আমাদের কাজ কি হবে, এটাকে তো আমরা দিলাম তোমার কত হাফ। এরপরে দেখো আমরা এখান থেকে কি নিতে পারি, আমাদের এখানে মোটামুটি তোমার 2x আর এখানে -3x এই জায়গাটা মিলে আমরা নিতে পারি একটা -x, আর 2y আর এটা মিলে আমাদের হয়ে যাচ্ছে তোমার কত বলতো 3y। এই যে এই দুইটা মিলে, আর আমাদের -3 আর আমাদের -4 মিলে হয়ে যাচ্ছে তোমার -7। এই পর্যন্ত নিয়ে নিলাম। তবে আমরা চাইলে এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে এটা নিলাম তোমার কত হাফ। ভিতরে যদি আমরা একটা মাইনাস নিতে পারি তাহলে আমাদের মাইনাস নিলে কত আসবে, x -3y প্লাস কত আসবে 7 নিয়ে নিলাম। আর মডুলাসের ভিতরে মাইনাস, অথবা আমরা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করতেছি তাহলে আমরা এখান থেকে এরিয়ার মানটা অলওয়েজ কি বের করব, পজিটিভ বের করব। ভাই আমি তো আসলে অনেক আগে দেখছিলাম বা 9-10 বইগুলোতে বিন্দুগুলোকে সাজানোর বেলায় অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ রাখে, তোমার টেনশন করার দরকার নাই। আমরা তো কেবল 2 নাম্বার টাইপ পড়তেছি, টাইপ নাম্বার 4 বা 5-এ ওগুলো এমনিতে আলোচনা হবে, একদম টেনশন নেওয়ার দরকার নেই। আপাতত তুমি মনে রাখো যে এরিয়ার মান আমি নেগেটিভ নিব না। তাহলে এখান থেকে যদি ফাইনালি আমরা মান বের করতে চাইতাম তাহলে আমাদের মান কত আসতো, এটা আসতো আমাদের হাফ, এবং এরপরে আমরা নিতাম x -3y প্লাস 7। এই তো এটা গেল আমাদের কার মান, এটা ত্রিভুজ পি এ বির জন্য আমরা মান বের যদি করতে পারতাম তাহলে এই মানটা আমাদেরকে এরকম টাইপের একটা ভ্যালু দিত। ওকে, তো এবার দেখো আমরা পরের ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা একটু বের করি। চলো কিভাবে বের করা যায়। পরের যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তার নাম কি বলতো, তার নাম হচ্ছে যে তোমার এবিসি। তো এবিসি ত্রিভুজের বেলায় যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, প্রথমে আমাদেরকে এ বি আর কত সি নিতে হবে। তো চলো
ত্রিভুজ এইটা কত আসবে এ বি আর কত সি, এটা কেমনে নিব বলো তো, হাফ নিব, এ মানে কত তার স্থানাঙ্ক নিব -1, এটা কত 2, তারপরে বি নিব, বি মানে কত 2 আর এটা কত 3, সি যদি আমরা নিতে চাই তাহলে 3, এটাকে বললাম এটা -4, আবার এ মানে কত, এ মানে -1, এইটাকে বললাম কত, এইটা তোমার 2। তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, হাফ, এই তো আমি আমার মতো করে নিয়ে নিলাম। কারণ আমাদের যেটা কাজ হবে গুণ করে দেওয়া অ্যাজ ইউজাল, তাহলে গুণ যদি আমরা করে দেই তাহলে এটা তো আমাদের শুরুতে তো তোমার কত বলো তো, হাফ তো আসেই, আর এখানে আমরা কত নিব, -1 দিয়ে 3কে গুণ করলে আমরা প্রথমেই পাবো -3, 2 দিয়ে যদি এটাকে গুণ করে ফেলি তাহলে আমরা পাবো তোমার -8, 3 দিয়ে 2কে গুণ করে ফেললে আমরা পাবো তোমার কত, +6। এগুলো নিয়ে আমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নাই, কারণ এই সবগুলো মান তোমার কি আসে, প্লাস। অনেকগুলো অঙ্ক করলাম, সুতরাং এতক্ষণে তোমার এই ধারণাটা চলে আসার কথা যে আমি কোন দিকে আগে গুণ করব, কোন দিকে যোগ করব, তারপরে কোন দিকে বিয়োগ করব, তাই না? তো এবার দেখো বাকিটার দিকে তাকাই, এটা যদি আমাদের 2 হয় তাহলে এটাও তো আমাদের কত 2, তার মানে এটা কিন্তু আমাদের শুধু 4, বাট সামনে আসবে কত একটা মাইনাস। যদি আমরা বলি 3 আর কত বলো তো, এটা 3, সামনে আমাদের একটা মাইনাস আসবে, তাহলে -9, এটা আমাদের -4, এটা তোমার কত বলো তো, -1, তাহলে -4 -1 মানে কিন্তু +4, তাহলে +4 যদি হয় তাহলে এই দেখো -4 আর -1 গুণ করলে এমনিতেই সেটা +4, আর এই যে আমাদের এখান থেকে একটা মাইনাস চলে আসবে, মাইনাস কত 4। আচ্ছা, তো আমি মোটামুটি তোমার কি বলতো এরকম একটা জায়গা নিলাম। তো এবার আমরা জাস্ট নর্মালি কি বলতো এখানে একটু যোগ বিয়োগ করব আসলে। তো বলো তো এখানে আমাদের কি কি চলে আসতেছে, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের একটাই শুধু পজিটিভ, বাকি সবাই কি বলতো নেগেটিভ চলে আসছে। তো আমরা প্রথমেই এই জায়গাটা একটু ক্যালকুলেশন করে নিই। দেখো এই জায়গাটা মানে কত, 6 থেকে তুমি যদি আসলে -8 বাদ দাও তাহলে পরে তুমি একটা -2 পাবা, তাহলে এখান থেকে তুমি পাইতেছো -2 আর এখান থেকে পাইতেছো -3, তাহলে -5, -5 যদি হয় তাহলে বোঝো এটা মানে কত পাবো আমরা, এটা মানে পাইতেছি হচ্ছে -5, তাহলে -5, এটা মানে আমার কত -4, তার মানে কত -9, -9 আর এটা তোমার কত বলো তো, আবার একটা -9, তাহলে কত -18 আর -4, তার মানে এটা কত আসবে -22। তার মানে আমরা কিন্তু মোটামুটি এখান থেকে নিতে পারি -22। ওই যে বললাম মাইনাসকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে কত নেওয়া যায়, হাফ নেওয়া যায়, আর এইটা কিন্তু ভাইয়া আমাদের কত আসবে, ভিতরে কিন্তু আমরা পাবো তোমার কত বলো তো, জাস্ট 22, যদি বের করে নিই আর কি, তাহলে এটা আমাদের কত আসলো 22। তো আমরা মোটামুটি এই যে এরকম একটা মান নিয়ে ফেললাম আর কি। তো বলো তো আমাদের দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের মান এখান থেকে বের হয়েছে কি হয়নি, বের হয়েছে। এই যে দেখো দুইটা মানে আমরা কিন্তু বের করতে পারছি। আমাদেরকে শুধু লাস্টে গিয়ে বলছে অনুপাত আকারে সাজাও এবং দেখাও যে এইটা যদিও বা আমাদের অনুপাত আকারে হয়ে গেছে, আমি তারপরে একটু লিখে নিই, ত্রিভুজ পি এ বি ডিভাইডেড বাই ত্রিভুজ, এটার নাম দিলাম তোমার এ বি সি, এবং এখান থেকে আলটিমেটলি যে রেজাল্টটা আমরা নিব হাফ, তাহলে x মাইনাস কত আসবে, x মাইনাস 3y প্লাস কত 7, আর নিচে কত আসবে, নিচে তো তোমার 22, এবং দুইজনের সাথে কি আছে, এইখানে একটা হাফ আছে, এবং দুইজনের সাথে এখানে কি আছে, একটা হাফ আছে। তাহলে আমরা আমাদের জায়গা থেকে তোমার কত, এটা যদি আমাদের ক্যান্সেল করে ফেলি তাহলে আমরা পাবো তোমার x মাইনাস 3y প্লাস কত 7 ডিভাইডেড বাই এইটা মানে কত 22, এবং এটাই কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট। তার মানে আমরা এখান থেকে মোটামুটি কি বুঝলাম, আমাদের কাছে যদি অনেকগুলো বিন্দু দেওয়া থাকে, পর্যায়ক্রমে তোমাকে যে ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলা হবে তুমি সেই ত্রিভুজের ক্ষেত্রফলের মানই কিন্তু তোমার কি বলতো নির্ণয় করবা। তাহলে তুমি যদি ক্ষেত্রফলের মান নির্ণয় করতে পারো তাহলে আমাদের যেটা কাজ হবে ভাইয়া, আমরা পি এ বির কথা বললাম, দেন এখান থেকে তোমার কত বলতো একটা এরিয়া পাবো, এবিসি থেকে একটা এরিয়া পাবো, দেন দুইটাকে রেশিও করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। ওকে, তো চল আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি দেখতে পাচ্ছ, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজ হচ্ছে তোমার এ বি সি এবং ডিই এফ, এদের পরিচয় দেওয়া আছে বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। এবিসি এবং ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এবং দেখাও যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ এর মানের সমান। তা আমরা দেখবো যে আদৌ এটা কতটুকু পারফেক্ট হয় কিনা। তা আমরা প্রথমেই একটা ত্রিভুজ নিব, যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা একটু বড় করে নিব তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে দেখো আমরা একটা ত্রিভুজ নিয়ে নিলাম এবং ত্রিভুজের জন্য আমাদের বিন্দুগুলো দেওয়ার পালা। তো এখানে আমরা বিন্দু দেখতে পাচ্ছি এ বিন্দু, যেটা মানে তোমার 3, এটাকে বললাম 5,
এখানে আমরা বিন্দু দেখতে পাচ্ছি বি বিন্দু, এবং বি বিন্দু মানে তোমার দেখতে পাচ্ছি -3 এবং এটাকে বললাম 3। সি বিন্দুর জন্য আমরা এখানে তোমার নিতে পারি কত, এটা -1 আর এটা তোমার কত -1। তার মানে এ বি সি নামক তিনটা তোমার কি বলতো শীর্ষবিন্দু দেওয়া আছে, যেখান থেকে আমরা একটা ত্রিভুজ গঠন করতে পারবো। কারণ আমাদের কাজ তোমার ডি ই এফ যথাক্রমে এদের পরিচয়গুলো একটু দেখে নাও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ডির পরিচয় বলা আছে, ডি বিন্দুটা তোমার কি বলতো বিসি বাহুর কি বলতো মধ্যবিন্দু। আচ্ছা মধ্যবিন্দু কেমনে বের করে, এই যে দেখো ডি যদি এটা হয়, মধ্যবিন্দু বের করার নিয়ম হইতেছে যে তোমার প্রথমটা মানে ফার্স্টেরটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াবে -3 -1 ডিভাইডেড বাই 2, এবং 3 আর এটা তাহলে কত 3, এটা -1 ডিভাইডেড বাই কত 2। তার মানে এটা আমাদের কত আসতেছে, আমি একটা তোমাকে দেখাইলাম -4/2, তার মানে এটা আমাদের আসবে কত জানো, -4/2, তার মানে এটা আমাদের -2। আর 3 থেকে একবার দিলে 2, 2/2 মানে কত, এইটা আমাদের কত আসবে 1 আসবে। ওকে ফাইন, ডি পাইলাম। এবার আমরা ই বের করার চেষ্টা করব। ই কিন্তু তোমার কি বলতো, ই কিন্তু সি এর জন্য তোমার কি বলতো মধ্যবিন্দু। তাহলে ই এর পরিচয় কি, ই মানে কিন্তু তোমার ঠিক এরকম একটা জায়গায় আছে, এটা মানেও কিন্তু এক্স্যাক্টলি তাই। মধ্যবিন্দু কেমনে বের করে, এই যে এইটা আর এইটা মানে তোমার কত বলতো, এই দুইটাকে যোগ করে তোমার কি বলতো 2 দিয়ে ভাগ, তাহলে 3 থেকে 1 যদি বাদ দাও মানে 3 প্লাস -1 মানে 3 থেকে 1 যদি বাদ দাও তাহলে 2 পাবা, 2 কে 2 দিয়ে ভাগ করলে কি পাবা 1 পাবা। আর এখানে 5 থেকে যদি 1 বাদ দাও 4/2 মানে কত, এটা কিন্তু তোমার 2। এবার যদি আমরা এই জায়গাটায় মোটামুটি তোমার কি বলতো আর একটা বিন্দুর কথা বলি, তো ভাইয়া এই বিন্দুটা আমাদের কত আসবে ডি এফ। এফ মানে কিন্তু তোমার কি বলতো, এফ মানে কিন্তু এবি এর কি বলতো এবি এর মধ্যবিন্দু। তো আমরা যদি এই এবি এর মধ্যবিন্দু যদি বের করতে চাই, যার নাম কিনা তোমার কি বলতো, যার নাম কিনা তোমার এফ, তাহলে এটা 3 আর এটা -3, তাহলে তুমি কত পাবা, এটা পাবা 0। আর এটা 5 আর এটা 3, 8/2 মানে কত পাবা, এটা তো তোমার হচ্ছে 4। তার মানে মোটামুটি কিন্তু আমাদের কি বলতো এই জায়গাটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি পাইলাম, আমরা এখান থেকে তোমার এবিসি ত্রিভুজের বেলায় 3টা বিন্দু পাইলাম, এবং ডিইএফ নামেও কিন্তু আরো 3টা বিন্দু আমরা এখান থেকে পেয়ে গেছি। আমাদেরকে ওরা বলছে যে তুমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে যেই বলা সেই কাজ। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই, তো প্রথমেই দেখো ত্রিভুজ এটাকে আমরা বললাম এবিসি, এটার জন্য যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই তাহলে ফার্স্টে এর মান নিতে হবে। এর মান তুমি দেখতেই পাচ্ছ 3, 5 দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আমাদের হয়ে যাবে তোমার কত 3, 5। বি মানে কত, বি মানে কিন্তু -3 এবং এটাকে বললাম 3। সি মানে কত, সি মানে -1, এটাকে বললাম -1। আবার চলে যাব এতে, তাহলে এটা তোমার কত 3, এটাকে দিলাম কত, এটা কিন্তু আমাদের 5 চলে আসবে। ওকে, তা আমরা এখান থেকে তোমার কি বলতো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা একটু দেখে নিই কেমনে বের করা যায়। চলো আমরা এখান থেকে যদি মোটামুটি আর একটা লাইন সামনের দিকে আগাই, তাহলে দেখো হাফ একবারে গুণ করে দিব। 3 দিয়ে 3কে গুণ করে দিলে আমরা পাবো 9, -3 দিয়ে এটাকে গুণ করে দিলে পাবো তোমার +3, -1 দিয়ে 5কে গুণ করে দিলে পাবো তোমার -5। এই সবগুলাই কিন্তু তোমার কি বলতো পজিটিভ। আর এই পাশের গুলো গুণ করলে তখন আমাদের নেগেটিভ চলে আসবে। যেমন -5 দিয়ে এটাকে গুণ করলে এমনি -15, আরো মাইনাস, তাহলে এটা তোমার কত +15। 3 দিয়ে এটাকে গুণ করলে এমনিতেই -3, তাহলে এটা হয়ে যাবে আরো +3। এটাও তোমার কত অনুরূপভাবে সেম জিনিস, এটাও আমাদের কত আসবে প্লাস, কত আসবে +3। তো আমাদের এবার এই জায়গার ক্যালকুলেশনটা করার পালা আর কি। তো আমরা চলো এই ক্যালকুলেশনটা একটু করে ফেলি। তাহলে এই ক্যালকুলেশনটাতে আমরা আসলে তোমার যা যা পাবো, এটাকে প্রথমেই বললাম যে এটা তোমার কত হাফ। জাস্ট যোগটা একটু নর্মালি করে দেখি। দেখো এই জায়গাটা আমাদেরকে কত দিবে, এই জায়গাটা কিন্তু 15 থেকে 5 বাদ দেওয়ার অর্থ কি জানো 10। তার মানে এই জায়গাটা আমাকে টোটালি দিচ্ছে একটা +10। তাহলে এটা যদি আমাদের 10 হয়, তাহলে 10-এর সাথে 3 যোগ করলে 13, 13-এর সাথে আবার 3 যোগ করলে তোমার কি 16, 16-এর সাথে 3 যোগ করলে তোমার কত আসবে বলো, এটা আসবে হচ্ছে আমাদের কত 19। তাহলে 19-এর সাথে যদি আমরা তোমার কি বলতো 9 যোগ করে ফেলি, তাহলে এটা আমাদের আসবে কত বলতো 28 আসবে, তাই না? তাহলে 28 আসবে। তাহলে হাফ ইন্টু এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের 28। তাহলে এটাতে যদি এটাকে কেটে দেই, তাহলে আমরা পাবো তোমার ফাইনালি এইটা মানে পাবো হচ্ছে তোমার কত 14 পাইলাম। তাহলে আমরা এটা কার মান পাইলাম, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাইলাম তোমার 14।
এখন আমরা একটা কাজ করব, আমাদেরকে বলছে ডিইএফ এর জন্য ক্ষেত্রফলের মান বের করো। তাহলে ডিইএফ, এটা ডি, এটা কি ই, আর এটা এফ, এই তিনটাকে একটু যোগ করে দিই ভাই। এই যে এটা কিন্তু আমাদের আরেকটা ট্রায়াঙ্গেল। এটার জন্য যদি আমরা এবার ক্ষেত্রফলের মানটা বের করতে চাই, ক্ষেত্রফল বলতে কোন জায়গাটা বোঝায়? এই তিনটা বাহু দ্বারা তাদের মাঝে যতটুকু পরিমাণ জায়গা আবদ্ধ থাকবে, বেসিক্যালি এই জায়গাটাকে কিন্তু বোঝায়। ডিই আর কত বলো তো? এফ। তো ডিএফ যদি এটা হয় তাহলে দেখো, এই যে দেখো ত্রিভুজ, এটার নাম দিলাম তোমার ডিই, এটাকে বললাম এফ ইজ ইকুয়াল টু, এইটা আমাদের কত আসবে? হাফ। খেয়াল করো, হাফ। তাহলে ডি মানে কত? ডি মানে তোমার কত আসতেছে? -2,1। এই যে দেখো -2,1। ই মানে কত আসবে? 1,2। এটা 1,2, পরেরটা আসবে 0,4 এবং পরের বিন্দুটা আবার ডি, মানে আবার -2, কত আসবে? 1 আসবে। তো চলো এটাকে এবার আমরা গুণ করে ফেলি। প্রথমেই এই জায়গাটায় আমরা কত নিব? হাফ। গুণ করো, এই যে -2 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের -4। 1 দিয়ে যদি 4 কে গুণ করি তাহলে এটা হয়ে যাবে তোমার +4। 0 দিয়ে গুণ করলে ভাইয়া এটা তো তোমার কত আসবে? 0। তবে এখানে একটা পজিটিভ দিক আছে, এটাও তোমার প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, কোনো মাইনাসের ঝামেলা নাই। মাইনাসের ঝামেলা আমরা এখন করব। 1 দিয়ে এটাকে গুণ করলে তুমি পাবা, যাই পাও না কেন একটা 1 পাবা, সামনে আসবে মাইনাস। 2 দিয়ে যদি গুণ করো কোনো রকম কোনো ঝামেলা নাই, তাহলে তুমি পাইতেছো মাইনাস করো আর প্লাস করো, পাইতেছো একটা 0। 4 দিয়ে যদি তুমি -2 কে গুণ করে দাও তাহলে -8 পাবা, সূত্রের আবার একটা মাইনাস। তার মানে তুমি কিন্তু মোটামুটি এই জায়গাটায় পাইতেছো, এটা হচ্ছে যে তোমার কত? +8। তো আমরা মোটামুটি এইখানে তোমার কি নিতে পারি বলো তো? এটাকে বললাম হাফ, আর এই জায়গাটা মানে কত? এটা তো চলে যাবে, 8 থেকে 1 বাদ দিলে কত আসবে? এটা কিন্তু 7। তার মানে আলটিমেটলি আমাদের এটা কত? 7 বাই কত আসবে? 2 আসবে। এখন আমরা দেখব যে আমাদের কোশ্চেনে যে চাওয়া পাওয়াটা আছে এটা আলটিমেটলি ফুলফিল করতে পারে কিনা আমাদের এরিয়াগুলা। তো চলো আমরা আসলে দেখে ফেলি যে আমাদের এরিয়াগুলা আমাদের কন্ডিশনকে ফুলফিল করতে পারে কি না। তো আমাদের কন্ডিশনে বলা আছে যে ত্রিভুজ এইটা তোমার কত? এ বি সি, এটার যে ক্ষেত্রফলের মান এটা 4 ইন্টু ত্রিভুজ কত বলো তো? ডিই, আর এটাকে বলতেছি এটা তোমার কত? এফ। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে কত? এটা মানে কিন্তু তোমার কি বলো তো? এটা হচ্ছে 14 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার কত? 4 ডিইএফ। ডিইএফ মানে হচ্ছে কত? 7 বাই কত? 2। তো আমরা একটা কাজ করি, তাই না? এখানে আমরা কিছু যোগ বিয়োগ কাটাকাটি করে ফেলি। 2 তে কাটলে এটা হয়ে যাবে আমাদের কত? 14 ইজ ইকুয়াল টু কত? এটা হচ্ছে তোমার 14। তো 14 ইজ ইকুয়াল টু 14 তো প্রমাণ হয়েছে, তাহলে ডেফিনেটলি উপরের এই জায়গাটাও কিন্তু আমাদের কি হয়ে গেছে বলো তো? প্রমাণ হয়ে গেছে। তার মানে আমরা বলতেই পারি যে উপরের ডাটাগুলোর উপর বেস করে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4 ইন্টু কত বলো তো? ত্রিভুজ ডিইএফ। এবার এখান থেকে জানানোর জন্য একটু বলে রাখি, যে কোনো একটা ত্রিভুজের বেলায়, সেটা যে কোনো ত্রিভুজই হোক না কেন, সবসময় মনে রাখবা যে কোনো একটা ত্রিভুজের বেলায়, সেটা যে কোনো ত্রিভুজই হোক না কেন, আবার বলতেছি যে কোনো ত্রিভুজের বেলায় সেটা যে কোনো ত্রিভুজই হোক না কেন, যদি তুমি কখনো তিনটা শীর্ষবিন্দুকে কাজে লাগাও, এ বি আর সি, এটাকে আমরা বলতেছি মাদার ট্রায়াঙ্গেল, মানে মূল ট্রায়াঙ্গেল আর কি, এ বি সি। যদি এটাকে কাজে লাগাও তাইলে যেই এরিয়াটা পাবা, এই মাদার ট্রায়াঙ্গেলের বাহুগুলোর মধ্যবিন্দুকে কাজে লাগিয়ে যেই ট্রায়াঙ্গেলটা তুমি পাবা আর কি, ছোটটা, অলওয়েজ মনে রাখবা মাদার ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 4 ইন্টু এর ভিতরে থাকা যে মধ্যবিন্দুগুলো আছে ওগুলোকে কাজে লাগিয়ে যেই ট্রায়াঙ্গেল পাওয়া যাবে তার 4 গুণ। আবার বলি, এ বি সি নামক তিনটা তোমার আলাদা আলাদা শীর্ষবিন্দু দেওয়া আছে, তুমি এই বিন্দুগুলোকে কাজে লাগাবা, তাহলে এটাকে বলা হয় মাদার ট্রায়াঙ্গেল। যেই মানটা তুমি পাবা এই মানটা 4 ইন্টু বাহুগুলোর মধ্যবিন্দুকে কাজে লাগিয়ে যেই ট্রায়াঙ্গেল পাবা তার হচ্ছে যে তোমার 4 গুণ। এটা অলওয়েজ ট্রু, এটাকে তুমি অ্যাজ এ এমসিকিউ এর জন্য মাথায় গেঁথে নিতে পারো। এইটা কিন্তু ভাই অলওয়েজ ট্রু, হ্যাঁ, এটা অলওয়েজ ট্রু আর কি, ঠিক আছে? তা আমরা আমাদের মতো করে জাস্ট এই যে দেখো এই মানটা বের করলাম এবং এটা কিন্তু ট্রু। তো চলো আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি দেখতে পাচ্ছ? এবিসি একটা ত্রিভুজ, সেই এবিসি ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে সেই মধ্যমাগুলোর মধ্যবিন্দু, মানে একে তো মধ্যমা, তার উপরে তার আবার মধ্যবিন্দু, সেই তিনটা দেওয়া আছে। আমাদেরকে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, দেখা যাক যে আমরা আসলে কি করতে পারি। তো এখানেও আমরা মোটামুটি একটা ট্রায়াঙ্গেল নিব, একটু বড় সড়ো করে নিব আর কি। মোটামুটি যাতে বোঝা যায় আসলে ত্রিভুজটা ভালোভাবে। তো এই তো আমাদের আসলে এবিসি ট্রায়াঙ্গেলটা আমরা নিয়ে নিলাম।
এবং এখানে আমরা এবার বিন্দুগুলো একটু দেওয়ার ট্রাই করি। এটা কিন্তু এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। অঙ্কটা করানোর আগে একটু বলে রাখি, এই অঙ্কটা তোমার প্রকৌশল ভর্তি পরীক্ষাতেও কিন্তু আসছিল আর কি। তো এখানে এ বি সি তিনটা বিন্দু আছে, কিন্তু মজার ব্যাপার তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। এই ত্রিভুজে কি আঁকাইতে বলছে? এই ত্রিভুজে মধ্যমা আঁকাইতে বলছে। মধ্যমা আঁকাবো, এই ত্রিভুজে আঁকাবো কি মধ্যমা। তো এই ত্রিভুজে আঁকাবো তোমার কি বলতো মধ্যমা, তাই তো? তাহলে একটা কাজ করি, এই ত্রিভুজে আমরা মধ্যমা আঁকাই। মধ্যমা মানে কি জানো? শীর্ষবিন্দু থেকে তুমি বিপরীত বাহুর উপরে মোটামুটি এমন একটা রেখা নিবা যা কিনা তোমার আসলে কি, যার উপরে আঁকাবা তাকে আসলে কি বলতো সমান দুই ভাগে ভাগ করে ফেল। তা আমি যদি এখান থেকে শুরু করে মোটামুটি তোমার এরকম একটা জায়গায় নিই, তাহলে এটা তোমার ই, এবং এখান থেকে তোমার এরকম একটা জায়গায় নিলাম। সো বলতো এটা ডিই, আর এটাকে আমরা বললাম এটা কিন্তু তোমার কি বলতো এফ। তাহলে দেখো তো এখানে আমরা কি কি পাইলাম? এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে মধ্যমাগুলো আছে, মধ্যমাগুলার কি বলতো, মধ্যমাগুলো তো আমাদের আঁকানো হয়ে গেছে। একটা মধ্যমা এডি, আর একটা মধ্যমা তোমার কি বলতো বিই, আর একটা মধ্যমা তোমার কি বলতো সিএফ। মধ্যমাগুলোর কি চাইছে বলো? মধ্যমাগুলোর মধ্যবিন্দুর কথা বলা আছে। এখন আমাদের একটু দেখার পালা যে মধ্যমার মধ্যবিন্দু বলতে আমরা বেসিক্যালি তোমার কি বুঝি বা কোন জায়গাটা বুঝি। হ্যাঁ, আচ্ছা তোমাকে একটা কমন জিনিস বুঝাই, একটু এদিকে তাকাও। আমরা প্রথমে এখানে আসি। তোমাকে যদি আমি এটার কথা বলি, এটা একটা দৈর্ঘ্য আছে কত? এটার দৈর্ঘ্য মনে করো যে তোমার 12 একক। তাহলে বলো তো এটার মধ্যবিন্দু কোথায়? মধ্যবিন্দু এমন জায়গায় আছে যে এই জায়গাটা 6, এই জায়গাটা 6, মানে এই অনুপাতটা 1 আর এই অনুপাতটাও কিন্তু তোমার কত 1। ওকে ফাইন। তাহলে যদি তোমাকে কেউ কখনো বলে, যদি তোমাকে কেউ কখনো বলে মধ্যবিন্দুর কথা, যদি তোমাকে কেউ কখনো মধ্যবিন্দুর কথা বলে, তাহলে তুমি বুঝবা যে উপরে যতটুকু জায়গা নিচেও কিন্তু তোমার কি বলতো ঠিক ততটুকু পরিমাণে কিন্তু জায়গা। ওকে, কিন্তু আমরা আসলে এখানে যে মধ্যমাগুলোর কথা বলছি, অনেকের মনে হতে পারে যে এইটা আসলে মধ্যবিন্দু কিনা। উত্তর হইতেছে না, কারণ যে কোনো একটা মধ্যমা যে আমি আঁকাইতেছি, এখানে তিনটা মধ্যমা আঁকানো হয়েছে। এই মধ্যমা তিনটা যেই বিন্দুতে ইন্টারসেক্ট করে, এই মধ্যমা তিনটা যেই বিন্দুতে মিলিত হয়, বেসিক্যালি ওই বিন্দুটার নাম হচ্ছে ভরকেন্দ্র। এবং ভরকেন্দ্র এমন একটা বিন্দু যা কিনা মধ্যমাকে 2:1, মানে উপরেই রাখছে 2, নিচে রাখছে 1। অনুপাত হিসাব করলে উপরে রাখছে 2, নিচে রাখছে 1, মানে এই পুরাটা যদি তোমার 12 একক হয়, তাইলে পরে 2 মানে কি, উপরে রাখবে 8 আর নিচে রাখবে 4। উপরে রাখবে 8 আর নিচে রাখবে কত 4, বুঝো না? 2:1। তাহলে যদি আমি কথার কথা, আমি তোমাকে বলি নাই যে এডি এর মান 12। যদি 12 হইতো, তাহলে 12 হইলে মধ্যবিন্দু পাওয়া যায় 6, 12 হইলে মধ্যবিন্দু পাওয়া যায় 6, কিন্তু ভরকেন্দ্র পাওয়া যাবে কোথায় বলো তো? 8-এ। কারণ মধ্যবিন্দু পাইতে গেলে প্রথমেই 2:2, তারপরে কত 1, আর মধ্যবিন্দু পাইতে গেলে কিন্তু তোমার কি বলতো অনুপাতটা ইকুয়াল করতে হয়। ওকে, তাহলে আমরা যদি মধ্যবিন্দু, তাহলে কোথায় আসবে? এটা মধ্যবিন্দু হবে, তাহলে মধ্যবিন্দু তাহলে এটার উপরেই হবে আর কি। কারণ এই পুরোটা যদি 8 হয়, এটা যদি তোমার 4 হয়, তাহলে খুবই স্বাভাবিক 6 তোমার কি, এটা যদি 4 হয় তাহলে 6 কি উপরে, আর 8-এর কি বলতো, এটা যদি 8 হয় তাহলে কি তার উপরে। তাহলে কত 1 2 3 4 5 6 থেকেই তো তারপরে 7 8 কত 8 চলে আসছে। ওকে, তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি দাঁড়ালো বলো? আমাদের এখানে যে জিনিসটা দাঁড়াইছে ভাই, যে আমরা এখানে তোমার মোটামুটি মধ্যবিন্দুটা কোথায় পাবো? মধ্যবিন্দুটা আমরা পাবো তোমার ঠিক এরকম একটা জায়গায়। এবং এই মধ্যবিন্দুটার নাম কি দিব? মধ্যবিন্দুটার একটা নাম দিলাম, যে কোনো একটা মধ্যবিন্দু দিলাম, এটার নাম দিলাম তোমার কত পি। ওকে, এবং বিই যে একটা মধ্যমা, তাহলে দেখছো এটা হচ্ছে 2:1, তার মানে এইদিকেই 2 একক রাখছে, তাহলে মধ্যবিন্দুটা কোথায় হবে? মোটামুটি এরকম একটা জায়গায় হবে আর কি। হ্যাঁ, এই যে এটা। আর এটার বেলায় কোথায় হবে দেখছো? এটা তোমার কত সিএফ একটা মধ্যমা, তাহলে এইদিকেই রাখছে বেশি, এইদিকে রাখছে কম, তাহলে মধ্যবিন্দুটা মোটামুটি এরকম একটা জায়গায় হবে। তা আমাদেরকে বলা হয়েছে মধ্যমা গুলোর যে মধ্যবিন্দু, একটার নাম দিলাম পি, আর একটার নাম দিলাম কিউ, এবং আরেকটার নাম দিলাম কত আর। সেই তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে। তো একটা পি দিলাম, এটাকে বললাম এটা কিউ, এবং এটাকে বললাম আর। তো তুমি কি করবা? এই পি কিউ আর
পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বোঝো কিন্তু এখানে তোমার বলা আছে এবিসি একটা ত্রিভুজ আঁকাইছি, তার মধ্যমা আঁকাইতে বলছে, আঁকাইছি, সেই মধ্যমার আবার মধ্যবিন্দু, মধ্যমার আবার মধ্যবিন্দু, তাহলে মধ্যমার যদি মধ্যবিন্দুর কথা বলি তাহলে একটা পি আসবে, একটা কিউ আসবে, আর একটা কত আর আসবে আর কি, সিম্পল। তাহলে আমাদের কাজ কি হবে, আমরা এই যে দেখো একটা কাজ করি, পি থেকে কিউ, কিউ থেকে আর, এই জায়গাটাকে একটু যোগ করে দিই, ওকে ফাইন। এখানে আমরা আরেকটা কাজ করব, এটাকেও যোগ করে দিলাম, এই যে দেখো যোগ করে দিই। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে একটু এই কালারটার দিকে তাকাও, মানে ডিইএফ এর দিকে একটু তাকাও। ত্রিভুজ ডিইএফ, আচ্ছা ত্রিভুজ ডিইএফ, একটু এদিকে তাকাই আগে ফার্স্টে। তার আগে আমি একটু তোমাকে আগের স্লাইডটা একটু দেখাবো, এবং আগের যে স্লাইডটা ছিল আর কি, এখানে একটু মনে করায় দিতে চাই। এখানে আমাদের কি ছিল বলো, এখানে আমাদের ছিল মাদার ট্রায়াঙ্গেল, আমি আরেকবার বলি, এ বি সি, এটা ছিল আমাদের মাদার ট্রায়াঙ্গেল। মাদার ট্রায়াঙ্গেলের বাহুগুলোকে বা বাহুগুলোর মধ্যবিন্দুকে কাজে লাগিয়ে যে ত্রিভুজ পাওয়া যায়, মাদার ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 4 ইন্টু ওই মধ্যবিন্দু দ্বারা গঠিত যে ট্রায়াঙ্গেল, ব্যাপারটা এরকম না? তাহলে একটু এদিকে তাকাই, এটার বেলায় কি দাঁড়াইতেছে, এটার বেলায় কিন্তু ডিইএফ, এটাই যদি তোমার আদি ট্রায়াঙ্গেল হয় ডিইএফ, মানে এটাই মাদার। তাকাই এবারে মাদারটা কোনটা, এবার মাদারটা হচ্ছে এটা, একটু বোল্ড করে দিচ্ছি। এবারে দেখো মাদার হচ্ছে এটা। তো বলো তো এই মাদার যে ট্রায়াঙ্গেলটা আছে ভাই, এই মাদার ট্রায়াঙ্গেলটা হচ্ছে ডিইএফ। তাহলে মাদার ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু এই মাদার ট্রায়াঙ্গেলের বাহু, এই যে দেখো বাহু, এই মাদার ট্রায়াঙ্গেলের মধ্যবিন্দু, মাদার ট্রায়াঙ্গেলের মধ্যবিন্দু, এই মাদার ট্রায়াঙ্গেলের মধ্যবিন্দুকে পি কিউ কত আর। তাহলে কি আমি একটা কাজ করতে পারি না, যে তোমার হচ্ছে এই মাদার ট্রায়াঙ্গেলটাকে একটু কালার করে দিই, দাঁড়াও, এই মাদার ট্রায়াঙ্গেলটার চেহারা হচ্ছে তোমার কি এই যে এরকম টাইপের, হলুদ করে দিলাম। এই যে দেখো এটা হচ্ছে আমাদের মাদার, মানে মাদার ট্রায়াঙ্গেলের ভিতরে যেটা তৈরি হয়েছে। দেখো আপাত পক্ষে কিন্তু ডিইএফ মাদার, মানে তোমার আমি বলি সবচেয়ে ছোট পি কিউ আর, তার বস হচ্ছে ডিইএফ, তার বসকে এবিসি। আমাদের দরকার কিন্তু এবিসি বের করা, কারণ ত্রিভুজ বলতে এখানে আমরা এবিসিটাকেই বুঝতেছি। তা আমরা এবিসি যে বস, এখানে যাওয়ার আগে আমরা একটা ছোট বসকে নিয়ে কাজ করতেছি। ডিইএফ হচ্ছে যে তোমার কি বলতো সবচেয়ে ছোটকে পি কিউ আর, তার বসকে ডিইএফ। তাহলে ডিইএফ যে বস, তাহলে বস ইকুয়াল কত বলতো, এর ভিতরে থাকা যে ছোট মানে যে চালাপালাটা, তার কয় গুণ, 4 গুণ। তাহলে ডিইএফ মানে কত, ডিইএফ মানে কিন্তু 4 ইন্টু কত, ত্রিভুজ কত বলতো পি কিউ, এটাকে বললাম কত আর, বাস দিয়ে নিলাম। এটা আমাদের কত 1 নাম্বার সমীকরণ। 2 নাম্বার সমীকরণে আসি। এবার কি বলো, বসের বসকে, বসের বস ত্রিভুজ তোমার কত বলতো এ বি সি, এইটা হচ্ছে তোমার বসের বস। শোনো, বসের বসকে, বসের বস হচ্ছে তোমার ত্রিভুজ এবিসি, বসের বসকে ত্রিভুজ এবিসি। তাহলে এবিসি মানে আসলে কত, ত্রিভুজ এবিসি মানে কত 4 ইন্টু তার আবার কি বলতো এই যে ডিই কত বলতো এফ। বুঝতেছো কি আমার কথা? মানে এবিসি যদি নিতাম তাহলে এবিসি মানে হইতো 4 ইন্টু ডিইএফ, আর ডিএফ যখন নিব সেটা আবার 4 ইন্টু কত পি কিউ আর। ব্যাপারটা এরকম। তার মানে তোমার আমরা হচ্ছে যে এ বি সি যে ত্রিভুজটা নিলাম, সেই এ বি সি ত্রিভুজ ইকুয়াল এটাকে বললাম 4 ইন্টু ডিইএফ। ডিইএফ মানে আসলে কত, এই যে এই জায়গাটা। তাহলে ডিইএফ মানে যদি এই জায়গাটা হয়, তাহলে আমরা আসলে এখানে বসাইতেই পারি তোমার 4 ইন্টু কত ত্রিভুজ, এটা তোমার কত পি কিউ, এটা কত বলতো আর। তো বলতো এটা যদি আমাদের এ বি সি হয়ে যায় ভাইয়া, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 16 ইন্টু কত ত্রিভুজ পি কিউ আর। এটাই কিন্তু আলটিমেটলি আমাদেরকে বের করতে বসে, যে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমাকে তাহলে বের করতে হবে কত, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে চ্যালেঞ্জিং পার্ট কি, কার মান বের করতে হবে এখন, ত্রিভুজ কত পি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হবে। তো চলো এটা বের করে ফেলি। ত্রিভুজ এটা কত পি কিউ কত আর, তাহলে পি কিউ আর বের করার জন্য হাফ, প্রথমে কি নিতে হয়, প্রথমে পি নিতে হয়। পি মানে কত 1 2, কিউ মানে কত এটা হচ্ছে 4 4, আর মানে কত 2 8, আবার যাইতে হয় পিতে, মানে কত 1, এটাকে বললাম কত, এটা হইতেছে তোমার কি বলতো 2। চলো
আমরা এবার এখানে যেটা করব, 1 দিয়ে গুণ করব এটাকে, 4 দিয়ে গুণ করব এটাকে, 2 দিয়ে গুণ করব এটাকে, তবে প্লাস এটাও হয়ে যাবে প্লাস, এটাও হয়ে যাবে তোমার কত প্লাস। তার মানে আমি যদি এখানে তোমার কত মোটামুটি হাফ নেই, 1 আর 4 মানে কত 4, 4 আর 8 মানে কত, এটা হচ্ছে তোমার 32, 2 আর 2 মানে কত 4। এই তো মোটামুটি হচ্ছে তোমার এখানে। আর যদি আমরা উল্টাটার কথা বলি আর কি, যে তোমার এই যে এদেরকে গুণ করব 2 আর কত 4, এটা মানে কত 8, তাহলে কত আসবে, এটা -8। 4 আর 2 মানে কত 8, এটা তোমার কত আসবে -8। 8 আর 1 এটা কত বলো তো, এটা হচ্ছে যে তোমার কত -8। বাপরে বাপ, এতগুলা -8 চলে আসছে, সবই তো -8। আর দেখা যাক এই 4 আর 4 কিন্তু 8, তার সাথে একটা -8 কি বলো তো গায়েব হয়ে গেল। এটাকে বললাম কত হাফ। এটা 32, আর 32 থেকে 16 বাদ দিলে এটা কত হয়ে যাবে, এটা কিন্তু তোমার কি বলতো 16। কেটে দাও, তাহলে কত আসবে, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 8, দেন এটাকে বললাম এটা বর্গ একক। তাহলে আমরা আসলে কি বলো, ত্রিভুজ PQR এর মান পাইছি কিনা, ত্রিভুজ PQR এর মান কিন্তু পাইছি। তাহলে ত্রিভুজ PQR এর মানটাই তো আমরা মূলত এখানে বসাবো, যাতে করে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলের মান চলে আসে। এটা তোমার 16 ইন্টু কত 8, আর 16 ইন্টু 8 মানে যদি আমি ভুল না করি, তাহলে পরে 16 ইন্টু 8 মানে তুমি পাবা হচ্ছে 128। অথবা এটাকে এমন করে করা যায়, 10 দিয়ে প্রথমে আগে 8কে গুণ করে নিবা, তাহলে 8 10 80, 80 গেল একদিকে, 6 আর 8 গুণ করলে 48, তাহলে 80 আর 48 মানে হচ্ছে 128। তার মানে আমরা আসলে এটাকে বলতেছি 128, লাস্ট পর্যন্ত এটাকে বলবো বর্গ একক। এই যে আমি এটা শিখলাম, এখান থেকে লাস্ট পর্যন্ত কি বলা যায় জানো, এখান থেকে লাস্ট পর্যন্ত যে জিনিসটা বলা যায়, আমরা আগের বার থেকে সামারি করতে পারি, মাদার ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু, ওই মাদার ট্রায়াঙ্গেলের বাহুগুলোকে কাজে লাগিয়ে যেই মধ্যবিন্দু পাওয়া যায়, সেই ট্রায়াঙ্গেলের কত 4 গুণ। আর যদি কখনো কোশ্চেনে দেওয়া থাকে মধ্যমার মধ্যবিন্দু, কোশ্চেনে যদি কখনো দেওয়া থাকে মধ্যমার মধ্যবিন্দু, আবার বলতেছি, কোশ্চেনে যদি কখনো দেওয়া থাকে মধ্যমার মধ্যবিন্দু, তাহলে মাদার ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু 16 ইন্টু ছোট ট্রায়াঙ্গেল। মাদার ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কত বলো তো, 16 ইন্টু এই ছোট যে ট্রায়াঙ্গেল গুলো আছে আর কি। ওকে, এবার আমরা এটা একটু দেখবো আর কি। এটা তোমার কত ABCD বিন্দুগুলোর জন্য স্থানাঙ্ক দেওয়া আছে, এবং আমাদেরকে বলা আছে তোমার ও মূল বিন্দু, OAB এবং OCD ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা এবং তার অনুপাত বের করবা। T is equal to 4 হলে ক্ষেত্রফলের মান সমান এবং সমচিহ্ন বিশিষ্ট হবে। এইটা আমি করে দিব না ভাই, এইটা আমাদের 1 নাম্বার অঙ্কের মতো হয়ে গেছে। দুইবার ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তাদের একটা অনুপাত পর্যন্ত যাবা। আমি তোমাকে একটু দেখাই, এটা তোমার হচ্ছে 4 বা তার আগেরটাতে ছিল মনে হয়, না এটাতে ছিল না, তারও আগেরটাতে ছিল। দেখো আমরা হচ্ছে এইটাতে কি করছিলাম, দেখো প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, পরবর্তীতে আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, এরপরে দুইটার রেশিও এই পর্যন্ত বের করতে পারবা। এই অঙ্কটা কিন্তু এক্স্যাক্টলি তোমার কি বলতো, এই অঙ্কটার মতোই কিন্তু তোমার বিহেভ করতেছে আর কি, ঠিক আছে। সো আমাদের কাজ হবে, এখানেও তুমি প্রথমে কি একবার ত্রিভুজ OAB বের করবা। এই যে দেখো ত্রিভুজ একবার বের করবা তোমার OAB, আর একবার বের করবা ত্রিভুজ এইটা কত OCD। দেন ভাই এই দুইটার একটা অনুপাত পাবা। অনুপাতের মধ্যে যাই পাও না কেন, সেখানে সরাসরি T is equal to 4 বসায় দিবা, সেখানে সরাসরি T is equal to 4 বসায় দিবা। ওকে, বসায় দিলে দেখবা যে প্রথম ক্ষেত্রফলের মান যা আসতেছে, দ্বিতীয় ক্ষেত্রফলের মানও তোমার কি বলতো তাই আসবে আর কি। তাহলে এইটা তোমার কি বলতো, এইটা হচ্ছে এই টাইপের জন্য HW, এইটা তোমার কি বলতো ভাইয়া বাসায় কিন্তু করতে হবে আর কি। হ্যাঁ, তো চলো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, পরের অঙ্কে না আমরা একবার পরের টাইপে চলে আসছি, কারণ আমাদের আগের টাইপে 4টা অঙ্কই ছিল। এখানে দেখো বলা আছে 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ সম্পর্কিত সমস্যা বলি। তোমার কি মনে আছে আমি তোমাকে লাস্ট দিন একটা স্লাইডের অঙ্কর সময় শুরুতেই বলছিলাম অ্যাটেনশন অ্যাটেনশন, তারপরে দেখবে 3টা পয়েন্ট লেখা ছিল, তাই না? ওই 3টা পয়েন্টের প্রথম পয়েন্টটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। 3 নাম্বার মানে 2 নাম্বার যে পয়েন্টটা, এই 2 নাম্বার পয়েন্টটার উপরে বেস করেই মূলত এইখানে একটা পার্ট দেওয়া আছে। তো এখানে বলছে 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হলে এই অঙ্ক আমরা আসলে তোমার কিভাবে করব। তো চলো দেখে নেওয়া যাক যে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব। প্রথমেই আমাদেরকে একটু জানতে হবে কনসেপ্টটা, যে এক্স্যাক্টলি সমরেখ জিনিসটা আসলে কি, বা সমরেখ বলতে কি বোঝায়। সমরেখ বা এটাকে বলা হয় তোমার কোলিনিয়ার, হ্যাঁ, মানে একই লাইনে অবস্থিত। চলো এটার মিনিংটা একটু বুঝে ফেলি। আমাদের কাছে একটা সরলরেখা আছে, নাম দিলাম এ
নাম দিলাম বি, এবং মানে মোট কথা বোঝানোর ট্রাই করতেছি যে আমাদের কাছে দুইটা বিন্দু আছে, তো আমি দুইটা বিন্দু নিলাম এবং 3 নাম্বার বিন্দুটার পজিশন দিলাম এখানে। তো এই যে দেখো এটা করলাম। এখানে যদি আমাদেরকে বলা যায় ত্রিভুজ এ বি সি এর যে ক্ষেত্রফল এটা যদি বুঝাই, তাহলে এটা মানে হচ্ছে কত, এটার কিন্তু ক্ষেত্রফলের মান পাওয়া যাবে। ওকে ফাইন। আমরা যদি এবার পরবর্তীতে এরকম টাইপের একটা চিত্র নেই যে এইটা তোমার এ আর এইটা বি এবং সিটাকে আমরা মোটামুটি এরকম একটা পজিশনে দিলাম, আরও একটু নিচে নামাই দিলাম। দেখো তো এখান থেকে যদি আমাদেরকে বলে ত্রিভুজ এ বি সি এর কি কোনো মান পাওয়া যাবে, অ্যান্সার হবে ইয়েস, মান পাওয়া যাবে। কিন্তু যদি আমরা এরকম একটা ফিগার নিই যে বি এইখানে, এ এইখানে এবং সি বিন্দুটা আমাদের প্রথমে এখানে ছিল, এটা নামা শুরু করছে, নামছে, নামতে নামতে যদি সি বিন্দুটা একবারে তোমার কত বলো তো, একবারে সরাসরি এ বি রেখার একবারে উপরে এসেই যদি পড়ে, তাহলে কিন্তু ত্রিভুজ এ বি সি এইটা কিন্তু আসলেই কোনো তোমার কি বলতো কি তৈরি করতে পারে না বলতো, ত্রিভুজ গঠনই করতে পারে না। আর কোনো তিনটা বিন্দু যদি ত্রিভুজ গঠন করতে না পারে, কোনো তিনটা বিন্দু যদি ত্রিভুজ গঠন করতে না পারে, আবার বলতেছি কোনো একটা বিন্দু যদি ত্রিভুজ গঠন করতে না পারে ভাইয়া, তাহলে পরে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, 0 আসবে। এইটা একটা পার্ট হতে পারে সমরেখার জন্য, এটা একটা কনসেপ্ট হতে পারে যে এবিসি এর মান কত, 0। অথবা আরেকটা কনসেপ্ট ডেভেলপ করা যায়, যদিও বা আমরা আসলে তোমার হচ্ছে সরলরেখা যখন 3.5 পড়বো তখন দেখবো আর কি, ঢাল নামে একটা কনসেপ্ট আছে যেটা তোমরা হয়তো 9-10 এ পড়ে আসছো। আচ্ছা বলো, এই যে এ বি আর কত সি, এটা একটা সরলরেখা না? তাহলে সরলরেখা হয়ে গেলে, সরলরেখা কাকে বলে জানো? সরলরেখা মানে হচ্ছে এমন একটা রেখা যার কখনো কি হয় না বলতো, ঢালের কোনো পরিবর্তন হয় না। সুতরাং যে সমস্ত রেখার জন্য ঢালের কোনো চেঞ্জ আসবে না তাদেরকে স্ট্রেট লাইন বলা হয়। ওকে, তো চলো ঢাল যদি আমরা বের করতে চাই, তাহলে এতটুকু জায়গার যে ঢালকে এম দিয়ে প্রকাশ করা হয়, তার নাম তোমার কত, এম এ সি। আবার এতটুকু জায়গার যে ঢাল, এটাকে আমরা বলতেছি যে তোমার এম কত, বি সি। এই যে দেখো, তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ তোমার যেটা দাঁড়াবে, এই যে দুইটা ঢাল পাইলা, এই ঢাল দুইটা তোমার কি বলতো সমরেখ হলে, সমরেখ হলে এটাকে আমরা বলতেছি এম এ সি ইজ ইকুয়াল টু তোমার কত বলতো, এম, এটা তোমার কত, বি সি হবে। সমরেখ হলে আমাদের কি বলো, সমরেখ যদি হয় তাহলে কিন্তু আমাদের প্রথম জায়গাটার যে ঢাল আর পরের জায়গাটার যে ঢাল, ঢালের মান কিন্তু তোমার কি চলে আসবে বলতো, ঢালের মান কিন্তু আমাদের সমান চলে আসবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস তোমাকে একটু জানানোর জন্য লিখে রাখি, যদি কোনো একটা সরলরেখা এরকম অবস্থায় থাকে x1 এবং y1, এবং দেখো বি নাম্বারটা তোমার কত, x2 এবং এটা কত, y2, তাহলে দেখো তো কয়টা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু। হ্যাঁ, তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে এইখান থেকে কিন্তু আমরা ঢাল 9-10 এ পড়ে ফেলছিলাম, ঢাল ইকুয়াল কত, কোটিদ্বয়ের পরিবর্তন y2 মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের পরিবর্তন x2 মাইনাস x1। তার মানে কি, ঢাল সমান হয়, এই কনসেপ্ট দিয়েও অঙ্ক করা যাবে। ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0, এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করা যাবে। আমি তোমাকে দুইটা কনসেপ্ট দিয়ে অঙ্ক করে দেখাবো আর কি। তো চলো আমরা করে ফেলি আর কি এখানে। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলা আছে এ বি এবং সি তিনটা বিন্দু দেওয়া আছে। তো দেখো আমি তোমাকে 2 নাম্বার একটা আরেকটা অঙ্ক নেওয়া হয়েছে এবং সর্বশেষ 3 নাম্বার একটা অঙ্ক নেওয়া হয়েছে। তো আমরা প্রথমে 3 নাম্বার অঙ্কটা দিয়ে একটু ট্রায়াল দিই ফার্স্টে। এখানে দেখো তোমার কয়টা বিন্দু দেওয়া আছে, একটু মনোযোগ দাও। বিন্দু দেওয়া আছে 3টা, এটা এ বিন্দু, এটা বি বিন্দু এবং এটা কিন্তু সি বিন্দু। আমাদেরকে বলা আছে 3টা বিন্দুকে কাজে লাগাও, কারণ 3টা বিন্দু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো তুমি আগে ক্ষেত্রফল নির্ণয় করো, তোমাকে প্রথম যে কমান্ড করা হলো, আদেশ করা হলো যে তুমি আগে ক্ষেত্রফলের মান নির্ণয় করো, প্রথম কাজ। সেকেন্ড কাজ দেখাও যে কি সেটা পরে, আগে তুমি ক্ষেত্রফলের মান তো আগে বের করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান যদি আমরা বের করতে চাই, আমাদের প্রথম কাজ ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড, যে ত্রিভুজ এটা তোমার কত, এ বি আর এটাকে বললাম কত, সি। মনোযোগ দাও। তা আমরা প্রথমেই নিলাম তোমার কত, এটা হাফ, এরপরে নিব কত, t প্লাস 1, তাহলে এটাকে কি বলতেছি, t প্লাস 1 আর এটা কত, 1। পরের পয়েন্টটার নাম দিচ্ছি কত, এটা 2t প্লাস কত, 1, নিচে কত, নিচে 3। পরেরটা কত, পরেরটা তোমার 2t প্লাস কত, 2,
নিচে কত, নিচে 2t, আবার যাইতে হয় এই বিন্দুতে, মানে কত, এটা হচ্ছে t প্লাস 1 ডিভাইডেড বাই এটা কত 1। তো বলো তো এই যে জায়গাটা আছে, প্রথমেই আমরা একটা কাজ করি, এই জায়গাটায় গুণ করে দিব, এটা দিয়ে এটাকে গুণ করে দিব, এটা দিয়ে কিন্তু এটাকে গুণ করে দিব, এবং মানগুলো কি হয় জানো, প্লাস, মানগুলো কি হয় প্লাস, মানগুলো কি হবে প্লাস। চলো আমরা এই কাজটা করে ফেলি, এটাকে দিলাম তোমার কত হাফ, হ্যাঁ, গুণটা দেখো, মনোযোগ দিয়ে দেখবা, আমরা এটা দিয়ে ফার্স্টে এটাকে গুণ করব, তাহলে এটা কত আসবে, এটা আসবে 3t প্লাস কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 3, এরপরে আবার প্লাস চিহ্ন, 2t দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু 2t আর 2t মানে কত আসবে 4t স্কয়ার, তাহলে 2t দিয়ে 1 কে গুণ করলে আসবে তোমার কত 2t, এবং 2t দিয়ে 2t কে গুণ করলে এটা হয়ে যাবে তোমার কত বলো তো 4t তার উপর স্কয়ার, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে এটা পাবো আমরা কত 2t প্লাস কত পাবো বলো তো, প্লাস কত পাবো 2 পাবো। ওকে, এবার আমরা অপোজিট গুণটা একটু করে ফেলি ভাই, 1 দিয়ে এটাকে গুণ করব, তবে মাইনাস, কেন, কারণ এটা তো তোমার হচ্ছে এই পাশের গুণটা যেহেতু, তাহলে 1 দিয়ে গুণ করো, তাহলে মাইনাস নিতে হবে 2t, তারপরে কত মাইনাস কত 1, বাস দিয়ে নিলাম। এবার 3 দিয়ে এটাকে গুণ করো এবং সাথে করবা মাইনাস, তাহলে মাইনাস যদি করি তাহলে 3 দিয়ে গুণ করলে 6t, তাহলে মাইনাস 3 দিয়ে গুণ করলে 6, তাহলে এটা কত মাইনাস কত 6, 2t দিয়ে গুণ করো তাহলে মাইনাস কত আসবে, এটা হচ্ছে 2t স্কয়ার, 2t দিয়ে গুণ করো এটা আসবে তোমার কত বলো তো মাইনাস কত 2t, বাস এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা একটু যোগ বিয়োগ করে দেখার চেষ্টা করব, তারপরে না আমরা পরের অঙ্কে চিন্তা করব যে আসলে কি চাইছে, চলো একটু যোগ বিয়োগ করে দেখি আর কি কোনো কিছু কেটে যায় কি না। আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই 2tর সাথে এই 2tটা গেল, এই 2tর সাথে আবার এই 2tটা চলে গেল, ভালোই চলে যাচ্ছে, দেখা যাক যে শেষ পর্যন্ত কি কি চলে যায়। আমরা এইখানে দেখতে পাচ্ছি যে তোমার মোটামুটি এইখানে তোমার কত, আমি হাফ নিয়ে নিলাম, আচ্ছা দেখি এক এক করে বিয়োগ করে দেখি, এটা একটা 4t স্কয়ার আর এটা একটা 2t স্কয়ার, আর মনে হয় কোথাও t স্কয়ার নাই, তাহলে এটা কত হয়ে যাবে, এটা কিন্তু আমাদের 2t তার উপর স্কয়ার। ওকে, এবার আমরা t গুলাতে যাব, তাহলে t গুলাতে দেখা যাচ্ছে এটা একটা 3t, আর কোথাও t আছে কিনা, এখানে আছে 3t, আর এটা হচ্ছে কত -60, তার মানে কত আসবে মাইনাস, এটা কিন্তু তোমার 3t আসবে। আমাদের আর কি আছে, এখানে একটা 3 দেখতে পাচ্ছি আমরা, আর কি কোথাও আছে, হ্যাঁ এখানে 2 দেখতে পাচ্ছি, 5, তাহলে 5 থেকে যদি আমরা কত 1 বাদ দেই তাহলে 4, তাহলে 4 থেকে 6 বাদ দিলে তোমার চলে আসবে কত মাইনাস কত আসবে, মাইনাস কত 2 চলে আসছে। তার মানে আলটিমেটলি আমরা তোমার এখান থেকে কি পাইলাম, আলটিমেটলি আমরা এখান থেকে কিন্তু তোমার এই জিনিসটা পেয়ে গেছি, এটা কার মান পাইলাম, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের মান পাইলাম। এটা আমাদের প্রথম স্টেপ যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর। বাট আমাদেরকে পরবর্তীতে বলা হইতেছে দেখাও যে টির মান 2 এবং -1/2 হলে বিন্দুগুলা কি হবে, সমরেখ হবে। আচ্ছা, যদি তোমাকে বলে সমরেখ দেখাও, বা সমরেখর কনসেপ্টটা বেসিক্যালি কি বল, সমরেখর কনসেপ্ট হচ্ছে যে তোমার বের করা ক্ষেত্রফলের মান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, এটাই তো সমরেখর কনসেপ্ট, তাই না? তোমার বের করা ক্ষেত্রফলের মান কি হয়ে যাবে বলো তো, শূন্য হয়ে যাবে। তাহলে আমরাও তো ক্ষেত্রফলের মান বের করছি, এই ক্ষেত্রফলের মানটা শূন্য হবে কিনা আই ডোন্ট নো, কিন্তু ওরা বলছে টির মান 2 নিলে শূন্য হবে। তা আমরা একটু দেখি ওরা আসলে ঠিক বলে না ভুল বলতেছে। তাহলে আমরা প্রথমেই কি করব, t = 2 হলে, খেয়াল করো, t = 2 হলে আমাদের বের করা এরিয়া তোমার কত হাফ নিলাম, টির জায়গায় 2 বসাবো, চলো টির জায়গায় 2 বসাই, তাহলে 2 নিলাম, 2 এর উপর স্কয়ার দিলে কত 4, মাইনাস কত, মাইনাস হচ্ছে যে তোমার 3, টির জায়গায় কত নিব 2, এবং এটা মানে কত, এটা হচ্ছে যে তোমার কত -2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দেখা যাক কি আসে, এবং আমি এটাকে বললাম তোমার কত হাফ, 4 2 কত আসবে ভাইয়া 8। ওকে, তাহলে এই যে দেখো 4 2 8 -6 -2, এবং ফাইনালি এটা কিন্তু আসলে কাজ করতেছে। এই যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের মান 0 হয়েছে কখন, t = 2, তার মানে ওরা আসলে ঠিকই বলছে, টির মান 2 বসালে ক্ষেত্রফলের মান 0 পাওয়া যায়, আর ক্ষেত্রফলের মান যদি 0 পাওয়া যায় তাহলে ত্রিভুজ গঠনকারী বিন্দুগুলো একই লাইনে, মানে তারা হচ্ছে সমরেখ। ওকে, এবার আমরা তোমার যদি এইটার কথা বলি যে -1/2 এর জন্য কি আসবে, তো চলো দেখে নেওয়া যাক। ত্রিভুজের ক্ষেত্রফল এটা তো তোমার কত হাফ নিলাম, -1/2 এর জন্য কি আসে, তাহলে 2 নিব এখানে ফার্স্টে, তাহলে -1/2 এর উপর স্কয়ার যদি করি তাহলে এটা আসবে তোমার কত 1/4,
মাইনাস এটা তোমার কত বলো তো 3, টি মানে নিজেই মাইনাস হাফ, সামনে আছে একটা মাইনাস, তাহলে পরে কত আসবে, এটা তো তোমার কত এরকম টাইপের হাফ আসবে, এবং এটা কত আসবে, এটা হচ্ছে আমাদের মাইনাস কত, -2। বুঝতেছো আমার কথা? তাহলে আমি আমার মতো করে যা যা মান দেওয়া দরকার মানগুলো দিয়ে নিলাম। এবার আমাদের কাজ, এটা দিয়ে এটা কেটে দাও, তাহলে পাবা কত, একটা হাফ। আচ্ছা বলো তো, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ, তো সামনে আছে, এটা মানে কত হাফ, প্লাস এইটা মানে কত 3/2 মাইনাস কত 2, এই হাফ মানে তো 0.5, 3/2 মানে কত 1.5, তাহলে দুইটাকে যোগ করলে কি পাওয়া যায়, দুইটাকে যোগ করলে পাওয়া যায় যাচ্ছে তোমার কি বলতো 2। তার মানে এটা এটা আর এটা ক্যান্সেল করে দিলে এটাও তোমার কত, ত্রিভুজের ক্ষেত্রফলের মান আবার পাইতেছো 0। কখন, যখন তুমি কি বলতো t ইজ ইকুয়াল টু কি বসাইতেছিলা, এইটা মানে -হাফ বসাইতেছিলা, তখন কিন্তু তুমি একই জিনিসই পাইছো। তুমি যদি চাও তাহলে এই অঙ্কটা ঢাল দিয়েও কিন্তু করতে পারবা, আমি তোমাকে ঢাল দেওয়ার করে দিলাম না, আরেকটা অঙ্ক হয়তো বা ঢাল দিয়ে করে দিব। তাহলে এই একই অঙ্ক তুমি যদি মনে করো যে ত্রিভুজের ক্ষেত্রফলের মান আমি কত বলতো 0 নিয়ে করব, তাও হবে, মান বসিয়ে দিয়ে তুমি হচ্ছে কি বলতো 0 নিবা, এটাও কিন্তু হবে। এই যে দেখো আমরা কি করলাম, ফার্স্টে মান বের করলাম, এরিয়ার মান আসলো, সেখানে টির মান -হাফ আর টির মান 2 কিন্তু বসাইলাম। তাহলে এই জায়গাটাতে আসলে এইভাবে করে করতে পারো, অথবা চাইলে আরেকটা কাজ করা যায়, যদি তুমি বিলিভ করে নাও যে না আমাদের আসলে তোমার কি বলতো ত্রিভুজের ক্ষেত্রফলের মান আমি 0 ধরে ট্রায়াল দিব, তাহলে 0 ধরে যদি ট্রায়াল দাও তাহলে তোমার কত বলতো, এটা তোমার এরকম না, ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এই জায়গাটা কত আসবে, এটা তোমার কত হাফ, তাহলে এটা তোমার কত বলতো, এটা 2t² মাইনাস কত 3t, আর এখানে কত আসবে -2 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি এখানে একটা কাজ করতে পারি ভাইয়া, আমরা মোটামুটি তোমার 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2t তার উপরে স্কয়ার মাইনাস এটা 3t মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0। চলো আমরা একটা কাজ করে ফেলি, 2t তার উপরে স্কয়ার মাইনাস মিডল টার্ম করব, -2t মাইনাস কত t, দেন এখানে তোমার কত বলো তো, এটা যদি নেই, অথবা এখানে আমরা একটা ছোট্ট কাজ করি, মিডল টার্ম করব, তো দেখো আমরা যদি মিডল টার্ম এইভাবে করে সামনের দিকে আগাই, যে এটা তোমার কত 2t তার উপরে স্কয়ার প্লাস এটাকে দিলাম কত 4t মাইনাস কত দিব এখানে, দাঁড়াও একটু, হ্যাঁ এখানে দেখো আমরা তোমার কত 2t², এখানে কত পাইছি মাইনাস কত বলো তো, এটা হচ্ছে আমাদের 3t, দেন হচ্ছে যে তোমার এইটা, তো আমি আসলে এখানে তোমার যেটা নিব 2t², এটা তোমার কত -4t, তারপরে কত প্লাস এটা একটা t নিব মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু কত 0, বাস এই তো চলে আসছে। তো দেখো আমরা আসলে এখানে কি নিতে পারি, এখানে আমরা 2t নিতে পারি, তখন আমাদের কিন্তু চলে আসবে t - 2 প্লাস 1 নিতে পারি, তখন চলে আসবে t - 2 ইজ ইকুয়াল টু কত 0। এবার আমাদের কাজ হবে কি বলতো, পরবর্তীতে t - 2 নেওয়া, আর এটাকে বলতেছি 2t প্লাস কত 1 ইজ ইকুয়াল টু 0 নেওয়া। কয়টা রাশি দেখতে পাচ্ছ, দুইটা, তাহলে দুইটা রাশির গুণফল 0, তার মানে তারা কিন্তু তোমার কি বলতো আলাদা আলাদা করে 0। তাহলে এখানে তোমার t - 2 ইজ ইকুয়াল টু 0, t ইজ ইকুয়াল টু কত আসবে 2 আসবে, আর এটা তোমার কত 2t প্লাস কত 1 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 2t ইজ ইকুয়াল টু কত -1, t ইজ ইকুয়াল টু কত, এইটা হচ্ছে যে তোমার -হাফ। দেখছো তুমি যদি উল্টা প্রসেস অ্যাপ্লাই করো, মানে ক্ষেত্রফলের মান 0 ধরে নাও, কেন, কারণ ওই যে তুমি শুরুতেই যদি বিলিভ করে নাও এটা তো সমরেখ, তাহলে ক্ষেত্রফলের মান তো 0, তাহলে ক্ষেত্রফলের মান 0 ধরলে তখন কিন্তু তুমি আবার এই প্রসেসে যদি আসো, তাহলে টির মান 2 পাইতেছো -হাফ, যেটা দিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ আসলেই টির মান 2 এবং -হাফ হলে বিন্দু তোমার কি আসবে, বিন্দু কিন্তু তোমার সমরেখ হবে। ক্লিয়ার? আমার মনে হয় যে এটা বুঝে গেছো। চলো আমরা এটা করে ফেলি। এইটা এই সেম অঙ্ক দেখো, 3টা বিন্দু দেওয়া আছে এবং 3টা বিন্দু দিয়ে বলছে যে তোমার কি বলতো এর মান কত হবে। আমি যখন আগের বার কার মান বের করলাম, টি এর মান বের করলাম, তাই না, এই যে দেখো টি এর মান বের করলাম, আর ওরা তোমাকে টি না দিয়ে বলছে এর মান বের করো, যখন তোমার কি হবে বলতো সমরেখ হবে। এইটা তোমার কাজ ভাই, তুমি আগে ত্রিভুজ এ বি সি বা যে বিন্দুই ধরো না কেন ক্ষেত্রফলের মান ফার্স্টে বের করে 0 ধরে মিডল টার্ম করে দেখবা এর মান কত কত আসে। এর যে মানগুলো আসবে তাদের জন্যই তুমি কেবলমাত্র বলতে পারবা এইটা আসলে তোমার কি বলতো সমরেখতা নির্দেশ করে, বা 3টা বিন্দু তোমার কি বলতো একই লাইনে অবস্থিত। ওকে চল, এটা আমাদের আরেকটা অঙ্ক যেটা আমাদের একবারে আজকের দিনের ফার্স্টে ছিল, মানে এই টাইপের, কিন্তু আমি এটা তোমার প্রথমে করাই নাই।
এখানে তোমার তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দিয়ে তুমি যদি ক্ষেত্রফলের মান নির্ণয় করো তাহলে হাফ বিন্দুগুলোকে বসাবা, পারবা। বাট আমি তো তোমাকে ক্ষেত্রফল দিয়ে অনেকগুলো অঙ্ক দেখাইলামই, তাই না? তো চলো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে ঢাল দিয়ে করার চেষ্টা করি। ঢাল মানে কত মনে আছে? ঢাল মানে যেন কি হয়, দুইটা বিন্দু দেওয়া থাকলে দেখো x1 y1 x2 y2 দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করতে হয় কিভাবে, y2 মাইনাস y1 আর এটা তোমার কত x2 মাইনাস x1, মানে কোটিগুলার একটা পরিবর্তন করব আর হচ্ছে ভুজগুলার একটা পরিবর্তন করব, ঠিক আছে? তো এখানে আমাদের কি দেওয়া আছে, যদি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখা হচ্ছে সমরেখ। হোয়াটএভার, আগে দেখো কয়টা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দু দেওয়া আছে, তার মানে আমাদের প্রথম কাজ তিনটা বিন্দুকে কাজে লাগিয়ে আগে একটা ক্ষেত্রফলের মান বের করে তারপরে না 0 ধরা। ওই নিয়মে আমরা আর করবো না, আমরা এখন ঢাল বের করবো। তো আমি বিন্দুগুলো দিয়ে নিলাম এ বি, আর এটা কত বলো তো সি। তাহলে আমরা একটা কাজ করি, এ মানে কত, এ এটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এটা কিন্তু আমাদের বি বিন্দু। এ মানে কত, এটা হচ্ছে আমরা স্কোয়ার, এটাকে নিলাম বিসি। বি মানে কত, এটা তো আমাদের বি স্কোয়ার আর এটা তো তোমার কত সি। তো আমি এতটুকু অংশের জন্য ঢাল বের করব, তাহলে এম এটা কত আসবে এ বি ইজ ইকুয়াল টু, ঢাল যেন কেমনে বের করে, ওই যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, তাহলে এখান থেকে বাদ যাবে এইটা, তার মানে কত সি এ মাইনাস কত বিসি, আর এখান থেকে বাদ যাবে এইটা, তার মানে কত বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে কি কোনো কিছু কমন টমন নেওয়া যায় কি না। উপরে দেখো, উপরে কিন্তু আমাদের কমন নেওয়া যায় কত, উপরে আমাদের কমন নেওয়া যায় তোমার কত সি। সি কমন নিলে আমরা পাবো এ মাইনাস বি। একটা চমৎকার ব্যাপার দেখো, নিচে নিচে কিন্তু আমি যদি সূত্র বসাই তাহলে বি প্লাস এ পাবো, বি মাইনাস এ পাবো। কিন্তু আমরা যদি আসলে তোমার সূত্র বসাই দিই, না বসাই দাও বি প্লাস এ, আর এটাকে বললাম এটা হচ্ছে বি মাইনাস কত এ। এখন তুমি কিন্তু আফসোস করতেছো কিরকম, যে উপরে যদি আমাদের আসলে এ মাইনাস বি না থেকে বি মাইনাস এ হইতো, অথবা নিচে বি মাইনাস এ না থেকে এ মাইনাস বি হইতো, তাহলে কিন্তু কেটে দেওয়া যেত। আফসোস করার কিছু নাই, ইজিলি কেটে দেওয়া যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে। তো আমি যদি সামনে তোমার মোটামুটি একটা মাইনাস নিই, তাহলে এটা কত সি, এটাকে দিলাম এটা হচ্ছে বি মাইনাস কত এ হয়ে যাবে, আর এটা তো তোমার কত বি প্লাস এ, আর এটা তোমার কত বলো তো বি মাইনাস কত এ। ভাই এটা এটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা তোমার কত মাইনাস সি বাই এটা তোমার কত এ প্লাস কত বলো তো বি। এই যে এই জায়গাটা তোমার পাইলাম, কই থেকে পাইলাম, এটা এ বি এর জন্য ঢালের মান বের করে ফেললাম। ওকে ফাইন, এবার পরেরটার কথা চিন্তা করি, বি থেকে সি। দেখো তার মধ্যে বি যেটা দেওয়া আছে এটা হচ্ছে বি স্কোয়ার, এটা হচ্ছে কত সি এ, আর সির কথা যেটা বলতেছি আমরা এটা হচ্ছে যে তোমার কত সি স্কোয়ার, আর এটা হচ্ছে যে তোমার কত এ বি। ওকে, তা আমরা যদি এটার জন্য ভাই যে তোমার হচ্ছে মান বের করতে চাই, তাহলে এটা কত এম, এটা তোমার কত বলো তো বিসি ইজ ইকুয়াল টু, এই যে দেখো এখান থেকে বাদ দিব, তাহলে এ বি থেকে বাদ দিব তোমার কত সি এ, সি স্কোয়ার মাইনাস কত এটা হচ্ছে যে তোমার কত বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখানেও বরাবরের মতো আবার কমন কমন চলে যাবে আর কি, তাহলে এ যদি কমন যায় তাহলে চলে আসবে তোমার বি মাইনাস কিন্তু সি। এখানে দেখো আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি প্লাস বি, সি মাইনাস কত বি, কিন্তু দুঃখের ব্যাপার উপরে একটা মাইনাস থাকলে ভালো হতো, তাহলে আমাকে মাইনাসটা নিতে হবে, তাহলে এ হয়ে যাবে তোমার কত সি মাইনাস বি, আর এটা তো আমাদের এমনিতেই সি প্লাস বি আছে, আর এটা তোমার কত সি মাইনাস কত বি হয়ে যাবে, এটা এটা তো ক্যান্সেল, তাহলে মাইনাস এটা এ বাই এটা কত আসবে সি প্লাস কত বি, বাস নিয়ে নিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আমরা ঢাল দুইটা বের করলাম, তোমার কি মনে হয় এই ঢাল দুইটা কি আসলে সেম নাকি আলাদা আলাদা, বলো তোমার কি মনে হয় এই ঢাল দুইটা কি সেম না আলাদা আলাদা? অবশ্যই ঢাল দুইটা সেম, কারণ এই দুইটা ঢালই আমরা একটা মাত্র সরলরেখা থেকে নিয়ে আসছি, তাহলে অবশ্যই এই সরলরেখা দুইটা থেকে প্রাপ্ত ঢাল দুইটার মান কি আসবে, ইকুয়াল আসবে। তো চলো আমরা ঢাল দুইটাকে সমান করে ফেলি, এম এ বি ইজ ইকুয়াল টু তোমার কত এম, এইটা কিন্তু ভাইয়া বিসি। ওকে, তাহলে এম এ বি মানে কত, এটাতে আমাদের আছে হচ্ছে মাইনাস সি বাই এটাকে বললাম এটা এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এটাকে বললাম এ বাই এটা তোমার কত বলো বি প্লাস কত সি। মাইনাসে মাইনাসে তোমার কি বলো তো ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, আর আর ই গুণ করে দিই, আর আর ই গুণ করে দিলে কত পাবা বলো তো, এ দিয়ে গুণ করো, তাহলে এ স্কোয়ার প্লাস কত এ বি, আর ওই পারে কি পাবা, ওই পারে পাবা হচ্ছে তোমার বিসি প্লাস কত সি,
তার উপরে কিন্তু এ স্কোয়ার, এরকম হবে না ব্যাপারটা? আর আর ই গুণ করলে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম টাইপেরই কিন্তু দাঁড়ায়। তা আমি একটা কাজ করি, সবাইকে একদিকে নিয়ে আসি। হ্যাঁ, সবাইকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস কত বিসি ইকুয়াল কত 0 নিলাম। নেওয়ার পরে আমাকে বলো এই জায়গাটা আমাকে কি উপহার দিবে? এ প্লাস সি, আর এটা আমাকে দিচ্ছে এ মাইনাস কত সি। শুধু কি তাই, এখান থেকে কিন্তু আমি বি কমন নিতে পারি, তাহলে বি কমন নিলে এ মাইনাস সি ইকুয়াল কত 0। বলো তো ভাইয়া, এ মাইনাস সি যদি কমন নেওয়া যায় তাহলে কিন্তু এখানে পাবো তোমার এ প্লাস সি প্লাস বি, এরকম একটা জায়গা পাবো, ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 0, এরকম নিলাম। এখন অনেকের মনে হতে পারে যে কি ব্যাপার, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু আমাদেরকে বলছে যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু সত্যি সত্যি 0 হয় তবে দেখাও যে তারা তোমার কি বলতো সমরেখ। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি মানে আদৌ 0 হবে কিনা? এই যে আমরা এই পর্যন্ত আসছি, এখান থেকে তোমার কি মনে হইতেছে না, দেখো তো এখান থেকে মনে হইতেছে না যে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত হয়ে গেছে? বলো 0 হয়েছে কি হয়নি? হয়েছে তো আসলে না, আমাদের যতটুকু দরকার এটা তোমার কি হয়ে গেছে? বলো 0 হয়েছে কি হয়নি? হয়েছে তো। তা আমাদেরকে এখানে একটা প্রশ্ন করছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সিটা তুমি এখানে নিয়ে নিলা, এ মাইনাস সি। তো এ মাইনাস সি ইকুয়াল 0, এটা দেখা যাবে পরে এটা আদৌ 0 হবে নাকি 0 হবে না, ওইটা আমরা পরে দেখবো। আপাতত তুমি একটু এদিকে দেখাও। এই পর্যন্ত আসার পরে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 নিতে পারি কি পারি না? পারি। এটাও যেমন বলা যায়, অনুরূপভাবে এটাও তেমন বলা যায় যে তোমার এই জায়গাটায় আসার পরে আমরা বলতেই পারি, দেখো ওরা ওরা কি বলছে, ওদের ভাষ্য অনুযায়ী যে তোমার কি বলো, এটা তো এরকম ছিল, এই যেটা ওদের ভাষ্য অনুযায়ী এ প্লাস বি প্লাস সির মান 0, তো এটার মান যদি 0 হয় তাহলে আসলেই তো তোমার কি বলো তো এটার মান 0 হলে তারা সমরেখ। ভাই আমরা সমরেখ দেখেই ঢাল দুটাকে সমান ধরছিলাম, ঢালগুলোকে সমান ধরেই লাস্ট পর্যন্ত তোমার কি পাইতেছি? লাস্ট পর্যন্ত পাইতেছি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 0। দেখছো, তার মানে কিন্তু আমাদের সত্যি সত্যি তোমার কি বলতো প্রমাণটা হয়ে গেছে। তার মানে আমরা আজকের দিনে দুইটা টাইপ পড়লাম আর কি। নাম্বার 1 একটা হচ্ছে যে তোমার কি বলতো অনুপাত দেওয়া থাকলে কেমনে কাজ করতে হয়, এবং নাম্বার 2 হচ্ছে যে তোমার তিনটা বিন্দু যে একই সরলরেখা অবস্থান করতেছে, তো বা তিনটা বিন্দু যে আমাদের সমরেখ হয়ে গেছে, বেসিক্যালি সমরেখাগুলোর শর্তটা আসলে কি, মূলত এইটা হচ্ছে আমাদের আর একটা কাজ আর কি। ওকে, তো করে ফেললাম, করে ফেলে দেখলাম যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত পাইছি? 0 পাইছি। সিম্পল জিনিস। তার মানে আমরা এই দুটো শিখলাম। তোমার কাজ এখনই বই আপাতত পড়ার দরকার নাই, তুমি আগে এই অঙ্কগুলা প্রত্যেকটা সলভ করো, যখন আমি তোমাকে বলবো আমাদের সবগুলো টাইপ শেষ হয়ে গেছে তখন তুমি অঙ্ক করবা। ঠিক আছে, তাহলে তোমার সাথে দেখা হবে আবার পরের ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।